উদ্দেশ্য নিয়ে ঘুরিয়ে নাক দেখাতে এসআইআর বন্ধ করতে ওরা কোর্টে গেছিল। কোর্ট তো কানের গোড়ায় থাপ্পড় মেরে দিল। ভাই সুপ্রিম কোর্টে যেতেনি, কালকে তৃণমূলের শিবিরে সান্নাটা কান্নাকাটি চলেছে, পুরো কান্নাকাটি, হাপর হাঁটি। দেখুন, প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস কালকে কোর্টে হেরেছে। আমরা তো আবার কোর্টে যাব এবারে থার্ড পার্টি হিসেবে। আমরা গিয়ে বলবো আপনি হুজুর অনুমতি দিয়েছেন লোককে সাহায্য করা, সাহায্যের নামে ঢুকে পড়ে ফর্ম ছিঁড়ে খেয়ে নিচ্ছে। সে লিখেছে আমরা ৩-৪ জন, আমাদের যারা ইয়াং, ধরুন আমি, সজলদা, কৌস্তবদা, আমরা সব বঞ্চিত। তার সে কি চিন্তা আমাদের জন্য ভালোবাসা, সে যে নিজে বঞ্চিত সে দেখতে পাচ্ছে না। আমি এভাবে করেছি, আমার উপর এত অত্যাচার বঞ্চনা হয়েছে, কত আলুওয়ালা পানওয়ালাকে টিকিট দিয়েছে, বাইরের থেকে উড়িয়ে নিয়ে এসে সন্ত্রাসবাদীদের দিয়ে দিয়েছে পজিশন, তাই না? তো আমি তখনও কিছু পাইনি, তো পাইনি, কিন্তু আমি দল বিরোধী অ্যাক্ট করে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে শুভেন্দু ইয়াংগেস্ট এমএলএ, ওকে খুন করার ষড়যন্ত্র হয়েছে। তো যে জীবন হাতে নিয়ে ওখানে রাজনীতি করেছে, মানুষের সেবা করেছে, আজ পর্যন্ত নন্দীগ্রামের মানুষকে ছেড়ে যায়নি। না, যে লোকটাকে গদ্দার বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় আপনি জানেন সে নিজের বাড়ি বন্ধক রেখে দিয়ে টাকা নিয়ে মানুষকে খাইয়েছিল। সে একজন মসজিদ করবে বলেছে, সে গদ্দার? মসজিদ তৈরি করাটা গদ্দারের? এটা বলছে তৃণমূল কংগ্রেস। এ সাহস, পর্দা, তাদের ভোট নিবি, তাদের খাবি, তাদের উন্নয়ন করবি না, তাদেরকে গদ্দার বলবি? 7 নম্বর ফর্ম জমা দিতে যাচ্ছে, সেই অফিসার, সে বিডিও, সে ফোন করে বলে দিচ্ছে তৃণমূল এসো এসো, এখানে জমা পড়ছে, এগুলো নিয়ে যাও, পুড়িয়ে দাও। এটা নির্বাচন কমিশন ক্যালাস, ক্ষমতা নেই। তৃণমূল কি ভেবেছিল যে 58 লক্ষ হয়ে গেল, যাক সেটেলমেন্ট হয়ে গেছে, বাকি মাল তো আমরা বাঁচিয়ে নিয়েছি, আমাদের জালিগুলোকে তো আমরা সেট করে নিয়েছি। দেখুন, আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই চাইছেন একটা রাষ্ট্রপতি শাসন। আমি শিক্ষিত হয়ে ছোটবেলায় পড়াশোনা করে শিখেছি যে পশ্চিম বাংলাতে বা বাংলায় হচ্ছে সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল। আমি রিসেন্টলি জানলাম যে পতিদাহ প্রথা একটা আবর্তিত হয়েছে, সেটাও নাকি হয়েছে ছিল। এগুলো তো আমার জানা ছিল না। এই দেবাংশু লিখেছিল টুইট, এখনো আছে, যে প্রশাসনটা মমতা ব্যানার্জি চালাতে পারছে না। কিন্তু আমি তারপরে দেখলাম যে না, দেবাংশু তো বাচ্চা, ওকে দোষ দিয়ে ভুল হবে। ওর নেতারা নেমে পড়েছে, বলছে সেবাশ্রয় করো, সেবাশ্রয় করো। লোক বলছে না আমার পেট ব্যথা হয়নি, বলছে না না যেতেই হবে, আজ তোমাকে পেটের ডাক্তার দেখাতেই হবে। লোক বলছে আমার বমি হয়নি, না না হবে না, আজ তোমাকে বমির ডাক্তার দেখাতেই হবে। এসআইআর এর কালকে সুপ্রিম কোর্টে রীতিমতো ধাক্কা খেলো কমিশন। সবাই বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোর্টে জিতেছি আবার ভোটে জিতবো। কিন্তু এই মুহূর্তে তাণ্ডব চলছে ন্যাজাট সহ বিভিন্ন জায়গায়। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো দাদার সাথে। কি বলবেন, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। দেখুন, প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস কালকে কোর্টে হেরেছে। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল এই যে লজিক্যাল যে অসুবিধেগুলো নিয়ে হচ্ছে কোয়ারিজ হচ্ছে বা ইনকোয়ারি হচ্ছে, এই পুরো প্রসেসটা বন্ধ করে দেওয়া, এবং সেই উদ্দেশ্য নিয়ে ঘুরিয়ে নাক দেখাতে এসআইআর বন্ধ করতে ওরা কোর্টে গেছিল। কোর্ট তো কানের গোড়ায় থাপ্পড় মেরে দিল, মেরে দিয়ে বললো যে এসআইআর হবে এবং তাতে এই ধরনের যে ইনকোয়ারি প্রসেস চলছে সেই প্রসেস প্রপারলি হবে। ঘুরিয়ে দিচ্ছেন বিষয়টা, সবাই বলছে যে ওদের আর্জি মেনেছে। আমরা কোথায় ঘুরিয়ে দিচ্ছি? লটা বুঝতে হবে তো, আমি তো লতে পড়াশোনা করেছি, আর যিনি এইসব কথা বলছেন তিনি তো ল পড়েননি। তিনি কি পড়েছেন সে নিয়ে আমি জানি না, তো জানিয়ে পড়ুন। কিন্তু কথাটা হচ্ছে যে আসল ফ্যাক্ট তো এটা, মমতা ব্যানার্জির বাইট আছে। আপনারা দেখেননি মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন যে নির্বাচন ঘোষণার সময় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো অফিসিয়াল প্রসেসের কথা উল্লেখ নেই, ফলে এটা আমি করতে দেবো না। তিনি বলেননি, ডিক্লেয়ার বাইট আছে ওনার। তো সেটা যাতে আটকানো যায় সেই জন্যই এরা চলে গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মেনে চলে এসছে, বলছে না না মানতে হবে। তখন বলেছে হ্যাঁ ঠিক আছে লিস্টটা দিতে হবে, বলেছে ঠিক আছে লিস্ট দিয়ে দেবো। তখন বলেছে যে হচ্ছে এ করতে হবে, একটুখানি আমাদের বিএলও ফিএলও যদি সাহায্য করতে যায় লোককে যাবে, কিন্তু যাবার নামে তো গুন্ডামো হচ্ছে। আমরা তো আবার কোর্টে যাব এবারে থার্ড পার্টি হিসেবে। আমরা গিয়ে বলবো আপনি হুজুর অনুমতি দিয়েছেন লোককে সাহায্য করা, সাহায্যের নামে ঢুকে পড়ে ফর্ম ছিঁড়ে খেয়ে নিচ্ছে। ল এন্ড অর্ডারের ব্যাপারটাও তো কালকে বলা হয়েছে। ল এন্ড অর্ডার ভাই এখানে রক্ষিত হবে না, আপনি বুঝে নিন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে কবে? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন মৌসুম বেনজির ছেড়ে চলে গেছে, তৃণমূল কংগ্রেসে হুমায়ুন কবির ছেড়ে চলে গেছে। আপনি ভাবুন, ওয়াক আপ করতে দেয়নি। হুমায়ুন কবিরকে লড়তে হচ্ছে কেন? লড়তে হচ্ছে একটা মসজিদ করবে বলে বলেছে বলে।
সেই জন্য লড়তে হচ্ছে। তা যে মসজিদ করবে বলবে সে গদ্দার টু তৃণমূলের কাছে। মসজিদ তৈরি করাটা কি গদ্দারি? এ কেমন হচ্ছে মুসলিমদের প্রতি প্রীতি? আমাকে এইটুকু বলুন, তার অপরাধ কি? সে মসজিদ করবে বলেছে তো এইটা। আরে ছেড়ে দিন, আমাকে বলুন না, সে একজন মসজিদ করবে বলেছে সে গদ্দার? মসজিদ তৈরি করাটা গদ্দারের? এটা বলছে তৃণমূল কংগ্রেস। এ সাহস, স্পর্ধা! তাদের ভোট নিবি, তাদের খাবি, তাদের উন্নয়ন করবি না, তাদেরকে গদ্দার বলবি? আর তৃণমূল ইচ্ছা করে গন্ডগোলটা লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? কারণ ওরা বুঝেছে ওদের কাছ থেকে মুসলিম ভোট সরে যাচ্ছে। এখন ওরা কি করছে, দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোটকে কনসলিডেট করার চেষ্টা করছে। এই যে 7 নম্বর ফর্ম, এই ফর্মটা আসলে কি? এই ফর্মে লেখা থাকবে কোন কোন লোক বেআইনি কাগজপত্র দিয়ে বেআইনি ভাবে তাদের ভোটার লিস্টে নাম তুলেছে। হ্যাঁ, এই যে বিভিন্ন দিকে ছাউনি বানিয়েছিল, দিয়ে সমস্ত বেআইনি অনুপ্রবেশকারী ভোটারদেরকে লোকাল বিডিও এসডিওদের চমকে রেখে দিয়েছে। এখন সেই সমস্ত কাগজ আমরা জমা দিতে যাচ্ছি, বলছে জমা দিতে দেওয়া যাবে না, কারণ আরো তো 5 লাখ কেটে যাবে ভোট। এরা জানে এইসব জালিগিরি। সেই আর কি করছে শুনুন, যেখানে 7 নম্বর ফর্ম জমা দিতে যাচ্ছে, সেই অফিসার, সে বিডিও, সে ফোন করে বলে দিচ্ছে, এ তৃণমূল এসো এসো, এখানে জমা পড়ছে, এগুলো নিয়ে যাও, পুড়িয়ে দাও। ফলে আপনাকে বুঝতে হবে, একটা এমএলএ সে ঢুকে বিডিও অফিস ভেঙে দিয়ে কাল থেকে তাণ্ডব করছে, তাকে গ্রেপ্তার করেনি। এটা প্রশাসন চলছে, এটা নির্বাচন কমিশন ক্যালাস, ক্ষমতা নেই, স্পর্ধা ভাবুন। একটা এমএলএ, আরেকটা এমএলএ হুগলিতে চুচুড়ায়, সে ঢুকে গিয়ে ছিঁড়ে ফেলছে, বলছে ছেড় ছেড় কাগজপত্র। স্পর্ধা! এই যদি স্পর্ধা হয় নির্বাচনে, এরা কি করবে? আগুন জ্বালিয়ে দিচ্ছে, আপনি ভাবেন, দিকে দিকে আগুন। আর এখানে বসে দমকল নিয়ে হচ্ছে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে অনারেবল ইলেকশন কমিশনার। আমার তার কাছে বিনীত অনুরোধ, অ্যাক্ট করুন। আমি তাকে পূর্ণ সম্মান দিচ্ছি, আমি অসম্মানিত করি না ইলেকশন কমিশনকে, তৃণমূল। কমিশনের অফিসার গুলো তো রাজ্য সরকারের, মমতা ব্যানার্জি তো বলে দিয়েছেন যে পরে ইলেকশনের পরে কিন্তু আপনাদেরকে আমারই এখানে কাজ করতে হবে, আপনারা মাথায় রাখবেন। তারা কি এখন কাজ করছেন না নাকি? কেন আমার মুখ খোলাচ্ছেন? হ্যাঁ, এই যে সব লোকের এনকোয়ারি হচ্ছে কেন? সব ডেটা এন্ট্রি অপারেটররা ছিল আইপ্যাকের মাল, তারা সব বসে বসে সব করেছে। তারা তখন বুঝতে পেরে গেছে জিতবে না। প্ল্যান কি ছিল? প্ল্যান ছিল, ধরুন সন্দেশখালীতে 10,000-এ হেরেছে লোকসভায়, 10,000 জালি ভোট ওখানে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো সব কেটে যাচ্ছে তো টাই টাই করে। গতকাল থেকে তাদের অ্যাসেসমেন্ট রিপোর্টে আতঙ্ক তৈরি হয়ে গেছে। বাদ, 1 কোটির উপরে এমনি চলে গেছে অলরেডি, এখনই চলে গেছে, যাবে আবার কি, আর কদিন পর আরো যাবে। শঙ্কুদা, 1,54,00,000 ডাকা হয়েছে এসআইআর এর শুনানির 1 ক্ষেত্রে, কোটি বাদ চলে গেছে, বাকিটাও যাবে। কংগ্রেস পুরো নিজেদের হাতে নিয়ে নিয়েছে তো, তৃণমূল কি ভেবেছিল? শুনানিতে থাকবে তো তারা। তৃণমূল কি ভেবেছিল যে 58 লক্ষ হয়ে গেল, যাক সেটেলমেন্ট হয়ে গেছে, বাকি মাল তো আমরা বাঁচিয়ে নিয়েছি, আমাদের জালিগুলোকে তো আমরা সেট করে নিয়েছি। জালিগিরির এরা চূড়ান্ত তৃণমূল কংগ্রেস। এরা এই সমস্ত বেআইনি ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রেখেছে। আপনি গুলশন কলোনি চলে যান, তৃণমূল ভবনের পিছনে এখনো গিয়ে দেখবেন অন্তত 10,000 লোক আছে। কিন্তু প্রধানমন্ত্রী অবৈধ হলে, যদি এই মানুষ অবৈধ হয়, প্রধানমন্ত্রী অবৈধ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। শুনুন না, পলিটিক্সটা ওর কাছে না শেখাই ভালো। পলিটিক্সটা যদি মমতা ব্যানার্জি এসব বললে ঠিক ছিল। উনি ওই যে ফাইলটা নিয়ে গেছেন মমতা ব্যানার্জি, 3 তারিখ যেটা সিবিআই হবে, ওটা নিয়ে ওনার কি বক্তব্য? 3 তারিখ তো ওটা সিবিআই হওয়া উচিত। হ্যাঁ, তো সিবিআই হবে, প্রিন্সিপাল অ্যাকিউজ তো মমতা ব্যানার্জি। আমরা তো দেখলাম ফাইল নিয়ে গেলেন। দেখুন, আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে ফাইল পর্যন্ত ঠিক থাকলে ঠিক ছিল, বলছেন মোবাইলও নিয়েছে, কেউ এভাবে স্বীকার করে আমি জীবনে জানতাম না। নেওয়ার পর স্বীকার করা, এটা আমি জীবনে জানতাম। ভাবুন, ল্যাপটপও নিয়েছে। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? কি গণতন্ত্র চলছে? একটা জিনিস শঙ্কুদা, আপনাকে তো এটা মানতেই হবে যে এই মুহূর্তে দিকে দিকে আগুন জ্বলছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দিকে আমাদের রাজ্য? দেখুন, আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই চাইছেন একটা রাষ্ট্রপতি শাসন। আমরা চাই না, মানুষ চাইছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, কিন্তু তৃণমূল ছক কষেছে যেটা রাষ্ট্রপতি শাসন করবে। সুপ্রিম কোর্টে কালকে যে জিতলো, যেভাবে হই হই করলো, সেটাও তো মানলো না, কারণ সুপ্রিম কোর্ট তো পুরো ল অ্যান্ড অর্ডার বলেছিলেন যাতে না বিঘ্নিত হয়। আরে ভাই, সুপ্রিম কোর্টে জেতেনি, কালকে তৃণমূলের শিবিরে সান্নাটা,
কান্নাকাটি চলেছে, পুরো কান্নাকাটি, হাপর হাটি। আর ওরা ভেবেছিল কি আজকের থেকে এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ওরা ভেবেছিল আমরা স্টে নিয়ে চলে আসবো। আরে ওদের যে প্রেয়ার ছিল, প্রেয়ারের কপিটা দেখাতে বলুন না। প্রেয়ারের কপিতে কি ছিল? প্রেয়ারের কপিতে ছিল যে এটা অফিসিয়াল ইলেকশন প্রসেসে ডিক্লেয়ার ছিল না, ফলে এই নতুন নিয়ম মানবো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানবো না, হটাও সব। বন্ধ করতে পেরেছে? উল্টে মেনে নিতে হয়েছে। উল্টে ওদের বিএলও সাক্ষী হিসেবে থাকবে, প্রসেস হবে। বিএলও থাকলে আপনাদের মনে হয় যে ভোটার কারো নাম বাদ দিতে পারবে ইয়ারও আরে ক্ষমতা থাকবে? আরে এর আগে তো জালিগিরি করলো। এই যে 58,000 কাটা গেছে, ওটা তো প্রায় 1 লাখ কাটা, 1 কোটি কাটা যেত। ওটাতে তো জালি করে বহু লোককে ফলস কাগজপত্র দিয়ে ডকুমেন্ট তৈরি করে ঢুকিয়ে দিয়েছে। বহু লোককে ফলস কাগজ দিয়ে ঢুকিয়ে দিয়েছে। সেই সব কাগজ এখন চেকিং হচ্ছে, তো বলা হচ্ছে এসো এসো এসো, ধরা পড়ে যাচ্ছে। বহু ডেটা অপারেটর সব খেলেছে, সেসব নাম এবার বাদ যাবে। সেই জন্য জ্বালা, ভেবেছিল এটা বন্ধ করে দিবে, করতে পেরেছে? পারেনি। একদম যে বিষয়টা একদম লক্ষ্য রাখতেই হয় যে আজকে নীতিন নবীন মাত্র 45 বছর বয়স, আপনাদের এর একদম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন। এটা থেকে কি আপনারা ইয়ং জেনারেশন যারা এখন রাজনীতি করছেন তারা কি উদ্বুদ্ধ হচ্ছে? আমরা পুরো উদ্বুদ্ধ, শুধু হতাশ হয়ে পড়েছে একটা সংবাদপত্র। সে সংবাদপত্র চালায় তৃণমূলের এক মুখপাত্র। সে লিখেছে আমরা 3-4 জন, আমাদের যারা ইয়াং, ধরুন আমি, সজলদা, কৌস্তবদা, আমরা সব বঞ্চিত। তার সে কি চিন্তা আমাদের জন্য ভালোবাসা, সে যে নিজে বঞ্চিত সে দেখতে পাচ্ছে না। সে এত জেল ফেল খেটে অমুক করে কাণ্ড করে এখন মুখপাত্র হয়েছে, তাকে টিকিট দেয় না। সে আমাদের নিয়ে চিন্তিত, কি করবেন। ফার্স্ট বাদ গেছি, তার চিন্তায় ঘুম হচ্ছে না রাতে, সে উদ্বিগ্ন এবং চিন্তিত। সে কি পেয়েছে? তাকে কোথাও কিছু পাত্তাই দেয় না। সর্বঘাটের কাঁঠালি কলা, তার অবস্থাটা ভাবুন। তাকে যদি একটা টিকিট দেয় বিধানসভায়, তাহলে বুঝবো বিশাল করেছে। সে তো অলরেডি আমি শুনলাম টলি, ব্যক্তিগতভাবে আমি চাই সুস্থ হয়ে উঠুন, তার পা ব্যথা হয়েছে, পা সেরে যাক, কিন্তু টলিতে তিনিও বসে রাজনীতি শুরু করেছেন। ক্ষমতা থাকলে যান, লড়ুন। মানে ওই হুইল চেয়ারটা বলছেন? কি করা যাবে, উনি এখন থেকে হুইল চেয়ার প্র্যাকটিস করছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই তিনি সুস্থ হয়ে উঠুন, একটু পা ব্যথা না থাকুক। না না, তার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। তিনি তৃণমূলের হয়ে এত বলেন, তাকে টিকিট দেয় না। 45 বছরের বয়সে কার্যত নীতিন নবীন আপনাদের সভাপতি নির্বাচিত হলেন। মোদিজি নিজে বললেন আমার বস। মানে এটা কি পারিবারিক এই যে সংস্কৃতি, সংস্কৃতি আমাদের থেকে ছোট বয়সের কেউ হলেও তাকে আমরা সম্মান জানাই। আর আমাদের রাজ্যের সিনিয়র মুখ্যমন্ত্রী, জুনিয়র হোক বা সিনিয়র হোক, সব আইপিএস অফিসারদের বলা হয় এদিকে তো রাজীব। ভালো ভালো। একটাও বার্তা গেল যে এই যে তৃণমূল কংগ্রেস পরিবারতান্ত্রিক, সেখান থেকে যে কেউ দেখুন, পরিবার তান্ত্রিক বলতে তৃণমূল মার্কেটে প্রচার করে যে বাবা এবং তার ছেলে রাজনীতি করে, এটা ঠিক না। পরিবার তান্ত্রিক বলতে আমরা বোঝাই একটি রাজনৈতিক দলে হচ্ছে ভবিষ্যতেও যে কেউ হচ্ছে প্রেসিডেন্ট হতে পারবেন না। যিনি হবেন তিনি সেই পরিবারের থেকে হবেন। সেই দল যা সিদ্ধান্ত নেবে সব পরিবারই নেবে, সেটাকে আমরা পরিবারতন্ত্র বলি। পারিবারিক রাজনীতির কথা আমরা বলি, এটা ওনারা বলেন। সেরকম ভেঙে তো কাউকে তৃণমূল কংগ্রেস থেকে দেখা যায় না, কিন্তু আজকে আপনাদের সভাপতি কার্যত তিনি বললেন যে এই মানে ওয়াচ টাওয়ারের মতন বিজেপি নাকি খুঁজে নেবে। একদম খুঁজে নেয়। আপনি কাজ করবেন, বিজেপি ঠিক খুঁজে নেবে। কাকে কখন কোথা থেকে তুলবে কিছু বলা যায়? এত বড় পরিবার, কত মানুষ কাজ করছেন, যারা দেখার তারা ঠিক খুঁজছেন। বাংলা থেকে যে কোনো কেউ হচ্ছে ওনার কমিটিতে চলে যেতে পারে, সেন্ট্রাল কমিটিতে একাধিক জন গেছেন। কে কখনো ভেবেছেন নাকি হঠাৎ কমিটি বেরোলো দেখলেন অমুক জন চলে গেছে? এসব হয় আমাদের লোকের। আমি কোন আশা নেই, আমার তো এইসব ব্যাপারে কোনো, আমাদের পার্টিতে কোনো আশা রাখার কোনো ব্যাপার নেই। পার্টির কালচারই আলাদা। আমাদের কাজ করে যাও, ফলের আশা করো না, ফল এমনি আসবে। আপনি যদি সিরিয়াসলি কাজ করেন তাহলে আপনার ফল আসবে। আমার বিজেপিতে কাজ কি? বিজেপি যদি কালকে আমাকে বলে যে শঙ্কুদেব পান্ডা আপনি এসেছেন, আজকে 8 বছর দল করছেন, আপনার কাজ পার্টি যারা মিটিং করতে আসবে তাদের বাইরে তারা জুতো খুলে মিটিং করতে ঢুকবেন, ওই জুতোটা লক্ষ্য রাখা আপনার কাজ। আমার ওটাই কাজ, আমি পার্টির কর্মী। ও তো একদম, টোলের কি আছে, ওটাই আমার মুক্তি। আমি তো এটা শিখেছি। আমি এর আগেও যে রাজনৈতিক দল করেছি সেটাতেও আমি এভাবে করেছি। আমার উপর এত অত্যাচার বঞ্চনা হয়েছে, কত আলুওয়ালা পানওয়ালাকে টিকিট দিয়েছে,
বাইরের থেকে উড়িয়ে নিয়ে এসে সন্ত্রাসবাদীদের দিয়ে দিয়েছে পজিশন, তাই না? তো আমি তখনও কিছু পাইনি, তো পাইনি, কিন্তু আমি দল বিরোধী অ্যাক্ট করে দিই। এটা আমার রক্তে নেই, এই নেমো খারামিগিরিটা নেই। যারা এসব গদ্দার ফদ্দার বলেন তাদেরকে আমি বলবো যে গদ্দার যদি ইতিহাস খুলতে শুরু করে লজ্জায় মুখ লুকোতে পারবে না। গদ্দার 1 শুভেন্দু অধিকারী, গদ্দার 2 হুমায়ুন কবির। না না, দেখুন আমি আপনাকে বলছি, আপনি শুনুন না, যে লোকটাকে গদ্দার বলেন নন্দীগ্রাম আন্দোলনের সময় আপনি জানেন সে নিজের বাড়ি বন্ধক রেখে দিয়ে টাকা নিয়ে মানুষকে খাইয়েছিল। যারা গদ্দার বলেন তারা 2011-র পর হচ্ছে তৃণমূল কংগ্রেস করতে এসছেন, তাদের কাছে গদ্দারির সংজ্ঞা শিখবো। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুভেন্দু অধিকারীকে হারিয়ে ঘর পাঠাবে। যারা তৃণমূল কংগ্রেসের ডায়লগ দিচ্ছেন তারা তৃণমূল কংগ্রেস করছেন, সিপিএম এর সাথে লড়েছেন নাকি? তারা তো 2011-র পর সব সুখের পায়রা। শুভেন্দু অধিকারী, দেখুন যে কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে কমেন্ট করতে হলে আগে তার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন, একটু পড়াশুনো করুন। অশিক্ষিতের মতো কথা বলবেন, তবে সবাইকে আজকাল অশিক্ষিত বলা যায় না। আমি 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 উইথড্র করে, এক সেকেন্ড, আমি উইথড্র করে নিচ্ছি, সবাইকে অশিক্ষিত বলা যায় না। কারণ কারণ দেখুন আমি আমি শিক্ষিত হয়ে ছোটবেলায় পড়াশোনা করে শিখেছি যে পশ্চিম বাংলাতে বা বাংলায় হচ্ছে সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল। আমি রিসেন্টলি জানলাম যে পতিদাহ প্রথা একটি আবর্তিত হয়েছে, সেটাও নাকি হয়েছে ছিল। তো এগুলো তো আমার জানা ছিল না। বাবা কাকাদের হচ্ছে পোড়ানো হতো, এটা আমি শুনলাম। তো ফলে দেখুন শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। যেরকম শিক্ষক পাওয়া যায় তাদের কাছ থেকে সেরকম শেখা যায়। দেখুন চ্যালেঞ্জের বিষয় হলে আমি আগে বলবো যে আগে ঘর বাঁচানো উচিত। আগে ভবানীপুরে 45,000 ভোট কাটা গেছে, 5,000 না 7,000-এ জিতেছিলেন, এরপর আরো কাটা যাবে। আগে ভবানীপুরটা বাঁচান, তারপর তো নন্দীগ্রাম। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মার্জনা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক তো একটা জীবন আছে, যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম অপমান সহ্য করতে হবে আমি কোনোদিন ভাবিনি। আমি সত্যি মানে মানে আমায় মার্জনা করবেন। আমি আমি আজকে বাংলার একজন পলিটিশিয়ান হিসেবে দুঃখিত, চিন্তিত, এবং মানে আমি খুবই মানে আমার আমার লজ্জা লেগেছে। না, কারণটা হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 99.9% স্বাস্থ্যে কাজ করেছেন বলে দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী, ওনার মুখ্যমন্ত্রী হিসেবে যতগুলো দপ্তর আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দপ্তর হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্যে আমি যদি মনে করি যে আরজি করের ঘটনাটা একটা বিচ্ছিন্ন, সেটা একটু নেগলেক্ট করা দরকার। তারপরেও আমি বলবো যে তিনি অন্তত পরিষেবাটা 99.9% দিয়েছেন বলে দাবি করেন। আপনি ভাবুন তার মুখে সজোরে একটা থাপ্পড় হচ্ছে সেবাশ্রয়। সেবাশ্রয়ের প্রকল্প করে উনি প্রমাণ করলেন যে স্বাস্থ্য দপ্তর প্রকৃত অর্থে ব্যর্থ, অপদার্থ, এরা মানুষকে পরিষেবা দিতে পারে না। তাই বেসরকারি, শুনুন, শুনুন, তাই বেসরকারি স্তরে উদ্যোগ নিয়ে একটা স্বাস্থ্য শিবির করতে হচ্ছে। তার মানে স্বাস্থ্য শিবির ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য হসপিটাল। মানে মানুষ চাইছেন কেন? কারণ 99.9% মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি পরিষেবা। আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অপমান, এর আগে ছোটখাটো অপমান ছিল, আমি দেখেছিলাম। এই দেবাংশু লিখেছিল টুইট, এখনো আছে, যে প্রশাসনটা মমতা ব্যানার্জি চালাতে পারছে না। কিন্তু আমি তারপরে দেখলাম যে না, দেবাংশু তো বাচ্চা, ওকে দোষ দিয়ে ভুল হবে। ওর নেতারা নেমে পড়েছে, বলছে সেবাশ্রয় করো, সেবাশ্রয় করো। আমি খবর নিলাম সেবাশ্রয়টা কি ব্যাপার, লোক হচ্ছে না কি হচ্ছে, বাসে করে লোক নিয়ে এসছে সব, ইয়ে আমাদের ওই যে ডিপোর বাস, ওটা সরকারি বাস দিয়ে লোক রোগী খুঁজে খুঁজে নিয়ে এসছে। লোক বলছে না আমার পেট ব্যথা হয়নি, বলছে না না যেতেই হবে, আজ তোমাকে পেটের ডাক্তার দেখাতেই হবে। লোক বলছে আমার বমি হয়নি, না না হবে না, আজ তোমাকে বমির ডাক্তার দেখাতেই হবে। কিন্তু বিষয়টা আমার তা নয়, বিষয় হচ্ছে এইসব লোককে নিয়ে এসে প্রমাণ করলেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্যর্থ, অপদার্থ। এবং শুনুন এটা যদি উনি ওনার ঘরে, শুনুন এটা যদি উনি ওনার ঘরে প্রমাণ করতেন আমার কোনো আপত্তি ছিল না। রাজ্যের সব থেকে যিনি ইম্পর্টেন্ট রাজনৈতিক শত্রু, যিনি প্রধান বিরোধী, তার কাছে গিয়ে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান কেউ করবেন এটা আমি ভাবতে পারছি না। এবং আমি আরো একটা অনুরোধ করবো আপনাদের, পারলে একটু আর্কাইভ থেকে ওই দিনের ওনার বক্তব্য খুঁজে বার করবেন। ওই বক্তব্য আমার ইন্টারেস্টিং লেগেছে, আমি ওনাকে খুবই ভালোবাসি, আমি খুব মন দিয়ে ওনার বক্তব্য শুনছিলাম। দেখুন উনি বা ওনার দল আজকের ডেট পর্যন্ত ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে মামলা করেছেন, বলেছেন নন্দীগ্রামের নির্বাচনের জয়টা হচ্ছে বিচারাধীন, এবং তারা কোর্টে চলে গেছে। কিন্তু উনি অ্যাডমিট করে নিয়েছেন যে শুভেন্দু বাবু ওখানে জিতেছেন, উনি স্বীকার করেছেন ওদিন যে শুভেন্দু বাবু জয়লাভ করেছেন, এন্ড হি ইজ দ্য টপ মোস্ট পজিশন হোল্ডার অফ দ্য পার্টি। তিনি তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক।
তিনি বলছেন শুভেন্দুবাবু জিতেছেন। তাহলে তিনি যদি মেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, তা বেকার মামলা করতে গেছেন কেন? আচ্ছা, এটা অন্য জায়গায় দাঁড়িয়ে বলতে পারতেন। বললেন কোথায়? না নন্দীগ্রামে দাঁড়িয়ে। অ্যাডমিটেড ফ্যাক্ট। আমার কাছে অডিও আছে, আপনি দেখে নিন, ভিডিও আছে। উনি বলেছেন শুভেন্দুবাবু জিতেছেন। তাহলে শুভেন্দুবাবু যদি জিতেছেন, শুভেন্দুবাবু, হ্যাঁ, না আমি দেখেছি, আমি শুনলাম যে কালকে উনি বলেছেন যে কোর্টে হারিয়েছি, এবার মাঠে হারিয়ে দেবো। আমার বক্তব্য হচ্ছে যে কোর্টে তো আপনি হেরে গেলেন, কোর্টে তো আপনি হেরে গেলেন। আপনি তো গেছিলেন এই প্রসেসটা বন্ধ করে দেবেন বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন যে ভাই, এই প্রসেস আগে ডিক্লেয়ার ছিল না ইলেকশন প্রসেসের মধ্যে, এই লজিক্যাল ডিস্টারবেন্স। কোর্টেও হেরে গেছেন, ভোটেও হেরে যাবে। এবং শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, আমি কখনো ওনার মতো নেতা, যার এত টাকা দিয়ে একটা টিম ওনার হয়ে কাজ করে, উনি এত ফাউল প্লে করবেন আমি ভাবতে পারছি না। আমি এক্সপেক্টই করি না উনি বলবেন প্রতিদাহ প্রথার কথা। আই এম নট এক্সপেক্টিং। আমি যদি, শুনুন, ব্যাক অফিস সামলাতাম, ওনার স্পিচ রেডি করার জন্য যাদের টাকা দিতেন উনি, আমি তাদের চাকরি কে নিতাম। যারা ব্যাক অফিস বসে এসব রেডি করে তাদের আমি চাকরিতে রাখতাম না। আচ্ছা, তারপরে কোটি কোটি টাকা দিয়ে ওনার সোশ্যাল মিডিয়া দেখার লোক আছে, সেগুলো কি করে? ঘাস কাটে? তারাও কোটি কোটি টাকা নিচ্ছে। তারা তো ওগুলো এডিট করবে, ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে সরাবে, পাচ্ছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদাহ প্রথা, প্রতিদাহ প্রথা, ইমেজে এফেক্ট করে এগুলো। বোঝে না, বোঝে না, বোঝে না, সে বোঝে না। এই এই যে নন্দীগ্রামে হচ্ছে, আজকে আপনি সেবা টেবা করতে গেছেন, তো সে 2011-র আগে যখন মানুষকে খুন করছিল তখন কোথায় ছিলেন? সেবা। আরে এখনো শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী ছিল, ভোর 4টের সময় উঠে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে ভুলে যায়নি, মানুষের জন্য সেবা করতে যেত। কি বলছেন আপনি সেবা? নন্দীগ্রামের সেবা শিখবো আপনার কাছে? নিজের বাড়ি বন্ধক দিয়ে চলে এসেছিল। শিশির বাবু বলেছিলেন সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কেউ জানে? কোনদিন মুখ ফুটেও বলেছে? দিনের পর দিন, রাতের পর রাত বাড়ি থেকে যখন বেরোতো, বাড়ি ফিরবে কিনা সেটা ওর বাড়ির লোক ঠিক থাকতো না, 5টা করে গাড়ি বদলাতো। আমি বলছি নাকি? আমার কাছে অডিও আছে, শুনবেন, ভিডিও আছে, দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে শুভেন্দু ইয়াংগেস্ট এমএলএ, ওকে খুন করার ষড়যন্ত্র হয়েছে। তো যে জীবন হাতে নিয়ে ওখানে রাজনীতি করেছে, মানুষের সেবা করেছে, আজ পর্যন্ত নন্দীগ্রামের মানুষকে ছেড়ে যায়নি। ওখানে মানুষের সুখে দুঃখে থাকা আর একদিন ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং ড্যাঙা ড্যাং করে ঘুরতে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। পিকনিক করতে সবাই যেতে পারে, মানুষের হচ্ছে থালার থেকে ভাত ভাগ করে সবাই খেতে